সুপ্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন বছরের দ্বিতীয় ক্লাস দেখতে দেখতে আমাদের পৌষ মাসও শেষ হয়ে গেল। আমরা শীতের দ্বিতীয় প্রহর, দ্যাট ইজ মাঘ মাসে পদার্পণ করেছি। তোমাদের সবাইকে মাঘের শুভেচ্ছা রইল। আমাদের অনলাইন ক্লাসে, আমার অনলাইন ক্লাসে তোমাদের নিয়ে আমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশি কথা না বলি, আমরা আমাদের মূল টপিকে চলে আসি। তোমরা জানো আমরা ইতিমধ্যে প্রিভিয়াস ক্লাসে আমরা ইনভার্স ম্যাট্রিক্স, লিনিয়ার অ্যালজেব্রার ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু রিলেভেন্ট প্রবলেম সলভ করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব এবং নতুন প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট উইদাউট spending our valuable time. So এবং তোমাদেরকে বারবারই বলি, এর আগে বলেছি যে তোমাদের প্রথম বর্ষে যখন আমি তোমাদের সাথে ছিলাম এই কোর্সে, তখনও লিনিয়ার অ্যালজেব্রা, দ্যাট ইজ ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো কিছুটা ধারণা তো অবশ্যই রয়েছে। যদি কিছু মিসড আউট হয়ে যায়, এই জন্য আমরা নতুনভাবে এই প্রবলেমগুলো আবার নতুন করে সলিউশন করার চেষ্টা করব। সো আজকে আমরা ডিসকাশন করব ক্র্যামারস রুল, দ্যাট ইজ কিছু প্রবলেমগুলো সলিউশন করার একটা উপায় হচ্ছে ক্র্যামারস রুল। আমরা যেমন ইতিমধ্যে ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে সলিউশন করেছি, একাধিক ইকুয়েশন দেওয়া থাকে এবং সেখান থেকে ইকুয়েশনটাকে কীভাবে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করে এর সলিউশন করি, আমরা সেই আলোকেই বা কিছু ইকুয়েশন দেওয়া থাকবে এবং ইকুয়েশনটাকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করে এটাকে ক্র্যামারসের যে রুল সেটাকে অ্যাপ্লাই করে আমরা সমাধান বের করব। সো হাউ ইট লুকস লাইক আর হাউ উইল সলভ দ্য ম্যাট্রিক্স ইন ক্র্যামার থ্রু দ্য ক্র্যামারস রুল, লেটস ট্রাই। সো আমরা একটা প্রবলেম নেই, লিখে নিচ্ছি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে ক্র্যামারস রুল। ফর এক্সাম্পল একটা ইকুয়েশন দেওয়া আছে, okay, this is also pass. So assume that this is the problem. এখানে দুটো ইকুয়েশন দেয়া আছে। So these two are two equations and এই ইকুয়েশনটাকে আমাকে সলিউশন করতে হবে। Why should we make a solution or why should we solve this problem? কিভাবে সলিউশন করব? x1 x1 x2 x2 5 4 12 3 3 3 এগুলো তো মান আমি বুঝতেই পারছি। So these are everything is variable except this. These are variables. x1 x2 these are unknown variables. x1 এবং x2 এর মান আমার জানা নেই, এটার মানই আমাকে বের করতে হবে। So these two are unknown variables. and এই যে x1 এর সাথে 5 আছে এবং x2 এর সাথে 0.4 আছে, আবার এখানে x1 এর সাথে 3 আছে, x2 এর সাথে 3 আছে। এই 3.45 3 what are those? এগুলো কি? এগুলো হলো কোএফিসিয়েন্ট or সহগ, এই unknown variable এর সহগ। and these are 12 and 21, these are constant বা স্থির মান বা ধ্রুবক, বাংলা যেটা বলে ধ্রুবক। সো আমি প্রথমে যেটা করব, এই দুটো ইকুয়েশনকে প্রথমে আমি ম্যাট্রিক্স ফর্মে কনভার্ট করে ফেলবো। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং আই হ্যাভ টু ডু। আই হ্যাভ টু ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন ইনটু ম্যাট্রিক্স, যাতে আমি ম্যাট্রিক্সে সমাধান করতে পারি। সো প্রথমে যেটা করি, আমি আগে এটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলি। যেমন ধরো 5x1 ছিল 5, this is 0.4 3 and this is 3. এগুলো হলো কোএফিসিয়েন্ট x1 x2. These are two unknown variables and this is the constant value. So ইকুয়েশনটাকে আমি কনভার্ট করে ফেললাম ম্যাট্রিক্সে। এখন আমি ম্যাট্রিক্স রুল অ্যাপ্লাই করে আমি আননোন ভ্যারিয়েবলের মানটা বের করব। আননোন ভ্যারিয়েবলের মানটা আমি বের করব। সো
what is the procedure? আমরা এর আগে যখন ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে ডিসকাশন করছিলাম তখন আমি বলেছি যে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে সলিউশন করতে গেলে আমাদের we have to follow 4 steps. First step is the non-singularity of this determinant value of this matrix. Non-singularity, that is আমার যে determinant value বের হবে সেটা নন সিঙ্গুলার না সিঙ্গুলার সেটা আগে প্রুফ করতে হবে এবং ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমরা সমাধান করি in every case this is a compulsory requirement that we have to find out the non-singularity of matrix, non-singularity of a determinant. So আমি যখন ইনভার্স ম্যাট্রিক্স বের করেছি তখন আমাকে ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল বা ফার্স্ট স্টেপ ছিল non-singularity of the matrix, that is এটার ভ্যালু determinant ভ্যালু 0 হয় কিনা। যদি 0 হয়ে যায় so the problem is not possible and that is the solution is not possible, solution করা সেটা সম্ভব না। ফার্স্ট স্টেপে সেটা সমাধান হয়ে যাবে। যদি নন সিঙ্গুলার হয়, দ্যাট ইজ ডিটারমিনেন্ট ভ্যালু যদি নন জিরো হয় তাহলে আমাকে ফার্দার স্টেপে আমি যেতে পারবো। সো ফার্স্ট আই হ্যাভ টু ফাইন্ড আউট দি ভ্যালু অফ ডিটারমিনেন্ট ভ্যালু অফ দিস ম্যাট্রিক্স। সো এটা যদি আমি এ লিখি তাহলে d0 যদি এটা ধরি তাহলে 5.433 অর্থাৎ ডিটারমিনেন্ট ভ্যালু অফ d0 কত হচ্ছে 15 মাইনাস সূত্রের মাইনাস 3 4 12, that is 1.2, so 13.8. So 13.8 is the determinant value of this matrix, which is non-zero, that is non-singular. So প্রথম টেস্ট এটা পাস হয়ে গেছে। that is আমাদের এর আগে বলেছি, আজকে আমি নতুন করে বলছি, যেমন ধরো তুমি যদি জবের কথা চিন্তা করো, দ্যাট ইজ ফাইনালি ইফ ইউ গেট এ জব, সো বিফোর ইউ গেট এ জব তোমাকে তার আগে ভাইভা ফেস করতে হয়, তার আগে রিটেন পরীক্ষা দিতে হয়, তার আগে প্রিলিমিনারি টেস্ট দিতে হয়, যেমন ধরো বিসিএসএ বা আদার্স জবে যেটা করতে হয় বা যে প্রসিডিউর মধ্যে যেতে হয়। সো ফার্স্ট হলো তোমার প্রিলিমিনারি টেস্ট পাস করতে হবে। সো দিস ইজ দ্য প্রিলিমিনারি টেস্ট, দ্যাট ইজ এখানে নন সিঙ্গুলারিটি হয়েছে, এটা পাস করলে নেক্সট স্টেপে। যদি প্রথম স্টেপে যদি ফেল করে যায়, প্রিলিমিনারি টেস্টে যদি ফেইল্ড হয়ে যায়, দেন ইটস নট পসিবল টু কন্টিনিউ অর ক্যারি অন। সো আমরা প্রথমে দেখলাম যে আমাদের নন সিঙ্গুলারিটিটা আমার টেস্ট হয়ে গেল। সো দিস ইজ নন সিঙ্গুলার। সেকেন্ড স্টেপ আমাকে যেটা করতে হবে, এই ভ্যালুটা আমি লিখে রাখি এখানে, d0 equal to 13.8, যেহেতু আমার জায়গায় সংকুলন আছে তো আমি এটাকে লিখে মুছে ফেলছি। এখন যেটা করতে হবে, আমি dx1 এটা লিখছি d0, এটার ভ্যালু আমার উদ্দেশ্য কি, আমি বের করতে চাই x1 and x2 টু আননোন ভ্যারিয়েবলস এর মান বের করতে চাই। সো ক্রেমারস রুলস এর যে একটা বিশেষত্ব, আমরা এর আগে যখন ইনভার্স ম্যাট্রিক্সের ভ্যালু বের করেছি তখন আমাদেরকে যেটা করতে হয়েছে, 4টা স্টেপ ছিল। ফার্স্ট স্টেপে আমি নন সিঙ্গুলারিটি টেস্ট করেছি, সেকেন্ড স্টেপে যেটা করেছি কোএফিসিয়েন্ট অফ দিস ম্যাট্রিক্স, একটা স্পেসিফিক ম্যাট্রিক্সের কোএফিসিয়েন্ট বের করেছি এবং কোএফিসিয়েন্ট বের করার পরে আমি বের করেছি অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স অ্যান্ড দেন ফাইনালি ইনভার্স ম্যাট্রিক্স। কিন্তু ক্রেমারস রুলের মাধ্যমে যেটা করতে হয়, প্রথমে তো ডিটারমিনেন্ট ভ্যালু যেটা আছে সেটা নন সিঙ্গুলার কিনা সেটা আমাকে টেস্ট করতে হবে। সো ওই টেস্ট পাস হলো। দেন নেক্সট স্টেপে যেটা করতে হয়, আমি যখন এক্স ভ্যালু নিলাম বা লিটল চেন ডেল এক্স লেখা যায় কোনো ক্ষেত্রে, এখানে যেটা করতে হবে সেটা এই যে এক্স, এই যে 5 and 3, these are the coefficient of x1, 5x1 3x1, so these are the coefficient of x1। এখানে যেটা করতে হবে, এই যে কনস্ট্যান্ট ভ্যালুটাকে রিপ্লেস করতে হবে x1 এ, কনস্ট্যান্ট ভ্যালুটাকে রিপ্লেস করতে হবে x1 এ যখন আমি x1 এর মান বের করতে চাইব। সো del x1 হবে তখন এখানে (12 and 21). So this is the rules of Cramer's rules এর, this is the criteria যে এটা করতে হয়
এখন এটা ডিটারমিনেন্ট ভ্যালু যদি বের করতে চাই তাহলে কত হচ্ছে 136 মাইনাস 8.4 84.4 তাহলে কত হচ্ছে ভ্যালু কত হচ্ছে এটা 27.6 সো আমি এখানে সরাসরি লিখে ফেলেছি কিন্তু তোমাদের যেটা লিখতে হবে যে x এর ক্ষেত্রে কনস্ট্যান্ট ভ্যালুকে x1 এর মানে রিপ্লেস করে পাই তাহলে dx1 = এটা বের হলো এবং ডিটারমিনেন্ট ভ্যালু বের হলো 27.6 তাহলে x1 এর ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে I have to write down like this way dx1 divided by প্রথমে যেটা লিখেছি d0 তাহলে এটা হলো 27.6 divided by 13.8 তাহলে এটা হচ্ছে কাটাকাটি করলে এটা হবে ভ্যালু হবে 2 so through Cramer's rule that is I just have to replace the coefficient of first unknown variable এখানে আমার দুটো unknown variable আছে একটা unknown variable x1 একটা unknown variable x2 বলো ফার্স্ট যদি unknown variable এর মানটা বের করতে চাই in that case আমাকে constant ভ্যালুটাকে জাস্ট রিপ্লেস করতে হবে when you are in first year so I describe in details so এখানে আশা করছি অত ডিটেইলস আলোচনা করতে হবে না এবং এটাতে হয়তো তোমরা রিকল করেছো যে কিভাবে এলো কিভাবে প্রসিডিউরটা কিভাবে হচ্ছে so this is the value of first unknown variable that is x1 and how do we proceed on আমি যদি এখানে একইভাবে x2 লিখি তাহলে যেটা করতে হবে x2 এর ক্ষেত্রে আমার x1 এর কোএফিসিয়েন্ট গুলো আনচেঞ্জ থাকবে শুধুমাত্র x2 এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেটাকে রিপ্লেসড হবে কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে তাহলে এখানে del x2 এর ক্ষেত্রে কত হবে এখানে 5 * 105 মাইনাস 36 তাহলে এটা হচ্ছে 69 so similarly ওই আগেটা এখানে x1 হতো ওটা x1 এখানে আমরা লিখব x2 এর ক্ষেত্রেও যে x2 by d0 that is 69 divided by 13.8 that is 5 টাইম 40 so 5 তো আমরা x1 এর ভ্যালু পেয়েছি অতএব নির্ণয় মান x1 equal to 2 এবং x1 equal to x2 equal to 5 so আমি এখানে দুটো ইকুয়েশন নিয়েছি for the simplicity so that I can solve in simple way and you understand in simple way so এখানে দুটো ইকুয়েশন নিয়েছি অনেক সময় তিনটা ইকুয়েশন থাকতে পারে চারটা ইকুয়েশন থাকতে পারে তো চারটা ইকুয়েশনের ক্ষেত্রে আমি যখন ম্যাট্রিক্সে কনভার্ট করব তখন আমাকে স্কয়ার করে নিতে হবে that is 3/3 যদি তিনটা থাকে তিনটা ইকুয়েশনকে আমি ম্যাট্রিক্সে কনভার্ট করব যতগুলো ভ্যারিয়েবল থাকে ততগুলো ভ্যারিয়েবলই লিখব অনেক সময় থাকতে পারে যে সেকেন্ড ইকুয়েশনে তিনটা ভ্যারিয়েবল আছে কিন্তু ফার্স্ট ইকুয়েশনে ভ্যারিয়েবল আছে দুটো সো যেটা নাই সেটার ক্ষেত্রে আমি 0 বসাবো সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রসিডিউরটা যদি বোঝো তাহলে ইকুয়েশন যে কটাই থাকুক তুমি সেটাকে সলিউশন করতে পারো সো আশা করছি তুমি বুঝতে পেরেছো তবে আরেকটা জিনিস আবারও বলি যে আমি হয়তো বা শর্টকাট পদ্ধতি করার জন্য হয়তো অনেক কিছু লিখিনি ইন ডিটেলসে লিখিনি বাট ইউ হ্যাভ টু রাইট in details if you want to get full marks so you have to write in details details লিখতে হবে কারণ যে details লিখবে সে যদি out of 5 পেয়ে যায় so I cannot give 5 out of 5 if you don't write this in proper way so
জাস্ট রিমেম্বার দিস, ইউ হ্যাভ টু রাইট দিস প্রপার ওয়ে। আমি অনেক কিছু স্কিপ করেছি কারণ তোমাদের you must have some basic idea as you studied this in your previous years, so you must have some clear idea about this. এই জন্য তোমাদের কিছু স্কিপ করেছি, and this is the way you can solve the matrix in Cramer's through Cramer's rules. So আজকে এই পর্যন্তই থাক Cramer's rules. I don't want to discuss in details, or I don't want to discuss a new topic because you just have finished your examination and your brain is just jammed with so many responsibilities. Anyway, আর কিছু ছিল আজকে এই পর্যন্ত থাক। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ক্লাসে আবারও তোমাদের দেখার জন্য স্বাগতম জানাচ্ছি এবং ততক্ষণ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।